হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো আমরা, সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ মামলার অর্ডার কপিতে বড় নির্দেশ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার। 2016 সালের প্রাথমিক নিয়োগের কাট অফ মামলায় ফাইনাল জাজমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু তথ্যের ক্লারিফিকেশনের জন্য পর্ষদকে নতুন আরেকটি এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে অর্ডার কপির মধ্যে 2016 রিক্রুটমেন্ট প্রসেস এবং 42,949 প্যানেল নিয়ে বেশ কিছু বক্তব্য বিচারপতি তুলে ধরেছেন। এই অর্ডার কপির মধ্যে ঠিক কোন দিকে এগোচ্ছেন মাননীয় বিচারপতি? পিটিশনারদের কি চাকরি দেওয়ার কোনো সম্ভাবনা তৈরি হবে? প্রাথমিক 2016 সালের 42,949 যে প্যানেল, সেই প্যানেলে কি কোনো রকম প্রভাব পড়তে পারে? বিস্তারিত আলোচনা থাকবে অর্ডার কপিতে। তিনি যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন এবং এই প্যানেল সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত তথ্য দিয়েছেন, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে যাব। প্রাথমিক 2016 সালের কাট অফ সংক্রান্ত মামলা বা এর সঙ্গে জড়িয়ে রয়েছে রিজার্ভেশন সংক্রান্ত মামলা এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে 42,949 প্যানেল। তো টোটালটা কি কি নির্দেশ দিয়েছেন সরাসরি আমরা দেখে নেব। তো অর্ডারের মূল বক্তব্যের দিকে আমরা সরাসরি চলে যাব। তো যেটা বলা হচ্ছে, দ্য কজ অফ অ্যাকশন ফর ফাইলিং দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন arose after steps were taken by the West Bengal Board of Primary Education, যেটাকে দ্য বোর্ড বলা হচ্ছে, to act in terms of the order passed by the court in writ petition number 7907 2019 রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে একটা গুরুত্বপূর্ণ মামলার রেফারেন্স টানা হয়েছে। কেন এই রেফারেন্স টানা হয়েছে তা ব্যাখ্যা করব আপনাদের। এই মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রমেশ মালিকের মামলা, অর্থাৎ 42,949 যে প্যানেল প্রকাশ মামলা, সেই মামলাটি ইতিপূর্বেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। এই রিক্রুটমেন্ট প্রসেসে সিবিআই তদন্তও ছিল। তো তার পরবর্তীতে এই রিক্রুটমেন্ট প্রসেসে বা এর সঙ্গে আরেকটি মামলা ছিল, যে মামলায় টোটাল 96 জন প্রাথমিক শিক্ষক যারা টেট পাস করেনি এমন ক্যান্ডিডেট, তাদের চাকরি বাতিল হয়ে গেছিল কলকাতা হাইকোর্টে। তো তার ফলে সেই 96 জন ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়। তো সুপ্রিম কোর্টে তারা ইন্টারিম স্টে অর্ডার নিয়ে আসে, অর্থাৎ তাদের আপাততকালীন চাকরি বাতিল হচ্ছে না এমন নির্দেশ আসে। তো সেই মামলায়, অর্থাৎ এই যে রিট পিটিশন, এই রিট পিটিশনের মামলায় যেহেতু সুপ্রিম কোর্টের ইন্টারিম স্টে অর্ডার রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে এসএলপি হয়েছে, সেই এসএলপি যতক্ষণ না পর্যন্ত তার ফাইনাল জাজমেন্ট আসছে বা এই স্থগিতাদেশ উঠছে, ততক্ষণ এই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলায় কোনো রকম ভাবে কলকাতা হাইকোর্ট তার আর শুনানি করাতে পারবে না। সুতরাং এই মামলার ক্ষেত্রেও, অর্থাৎ এই কাট অফ মামলার ক্ষেত্রেও মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিতে পারছেন না যতক্ষণ না সুপ্রিম কোর্টের এসএলপি খারিজ হচ্ছে বা সেই ইন্টারিম স্টে অর্ডারটা উঠছে। এরপরেই বলা হচ্ছে, দ্য রিলিফ ফ্যাক্টস অফ দ্য কেস আর অ্যাজ ফলোজ, অর্থাৎ এই মামলার যে প্রেক্ষাপট বা যে বিষয়বস্তুগুলো উঠে আসছে, যে ঘটনাবলী উঠে আসে, সেগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 সালে হেল্ড বাই দ্য বোর্ড ইন দ্য ইয়ার 2015, অর্থাৎ 2014 সালের প্রাথমিক টেট প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়েছিল এবং যেটা হয়েছিল 2015 সালে। সেই পরীক্ষায় তারা পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল এই মামলার পিটিশনাররা। An appointment notification for the recruitment of the primary school teachers was published by the board on 20 সেপ্টেম্বর 2016 সালে। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করে, অর্থাৎ 42,949 নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করে এই 26 সেপ্টেম্বর 2016 তারিখে। Candidates who were TET qualified were eligible to participate in the said recruitment process, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এই টেট 2014 পাস করে, তাদেরকে নিয়ে এই রিক্রুটমেন্ট প্রসেসটা প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করে। ইন রেসপন্স টু দ্য সেইড নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের রেসপন্স করতে গিয়ে এই মামলার পিটিশনাররা, দ্য পিটিশনার অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড হি ওয়াজ কল্ড ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ এই মামলার পিটিশনাররা তারা সেই রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাপ্লাই করে এবং তারা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করে বা তাদেরকে কল করা হয়। থ্রু দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য ইন্টারভিউ বাট হি নেভার গট টু নো দ্যাট ফেট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, পিটিশনাররা ইন্টারভিউ দেওয়ার পর তাদের ভাগ্য এমনটাই খারাপ ছিল, তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, অর্থাৎ তারা দুর্ভাগ্যবশত তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি। হি ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট হ্যাড হি বিন সাকসেসফুল ইন দ্য ইন্টারভিউ দেন হি উড হ্যাভ বিন নোটিফাইড বাই দ্য বোর্ড, তার বিশ্বাস ছিল তিনি যদি ইন্টারভিউয়ে পাস করতেন তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাকে নোটিফাই করত বা তাকে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার সুযোগ দিত, অর্থাৎ তাকে ইমেল করত কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করার। কিন্তু পর্ষদ তেমনটাই করেনি। As there was no communication from the end of board, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো রকম ভাবে এই পিটিশনারদের কোনো কমিউনিকেশন করা হয়নি। The petitioner was under the impression that he was unsuccessful in the recruitment process, সুতরাং যেহেতু
প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে কোনো রকম ভাবে কমিউনিকেট করেনি তার সঙ্গে, তার ফলে এই পিটিশনার তিনি ধরে নিয়েছেন যে তিনি আনসাকসেসফুল হয়েছেন বা তিনি পাস করতে পারেননি এই রিক্রুটমেন্ট প্রসেসে। হি ডিড নট প্রসিড উইথ দ্য ম্যাটার এনি ফার্দার। তিনি এই রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয়ে তিনি আর কোনো রকম ভাবে এগিয়ে আসেননি বা কোনো স্টেপ গ্রহণ করেননি। এর পরের প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স অফ অ্যান অর্ডার ডেটেড 23 সেপ্টেম্বর 2022 সালে পাস বাই দিস কোর্ট ইন রিট পিটিশন নাম্বার, অর্থাৎ এর আগে রিট পিটিশন নাম্বার আমরা যেটা দেখলাম অর্থাৎ রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলার, সেখানে যে নির্দেশ এসেছিল, দ্য বোর্ড পাবলিশড এ লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস অন 28 নভেম্বর 2022 তারিখ অ্যালং উইথ দ্য ব্রেকআপ অফ দেয়ার স্কোরস। অর্থাৎ এই যে 42,949 যে প্যানেল প্রিপেয়ার করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলের যারা যারা রেকমেন্ডেড হয়েছিলেন অর্থাৎ যারা চাকরি পেয়েছেন, প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এই 28 নভেম্বর 2022 তারিখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওয়ান এ পেরুসাল অফ দ্য সেইড লিস্ট দ্য পিটিশনার নোটিস সেভারাল ডিসক্রিপেন্সিস। সেই নোটিফিকেশনের পর যখন সেই প্যানেল পাবলিশ হয়, সেখানে এই মামলার পিটিশনার তিনি সেখানে বেশ কতগুলো অসঙ্গতি লক্ষ্য করতে পারেন। হি মেড অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেকিং ইনফরমেশন উইথ রিগার্ড টু দ্য ব্রেকআপ অফ হিজ মার্কস অবটেইন ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তিনি এরপর আরটিআই করেন এবং তার ব্রেকআপ মার্কস তিনি কত পেয়েছেন সেটা তিনি আরটিআর মাধ্যমে জানতে চান এবং আরটিআর রিপ্লাই তিনি পেয়ে যান, অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে তিনি কত মার্কস পেয়েছেন সেটাও তিনি জানতে পারেন। অন রিসিপ্ট অফ দ্য ইনফরমেশন ফর দ্য বোর্ড, দ্য পিটিশনার discovered that several candidates who secured less marks than him were given appointment. পিটিশনার যে বিষয়টা লক্ষ্য করেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট তাদের লোয়েস্ট মার্কস রয়েছে, অনেক কম মার্কস রয়েছে, তা সত্ত্বেও তাদেরকে চাকরি দিয়েছে, কিন্তু এই মামলার পিটিশনারের ভালো মার্কস রয়েছে অথচ তিনি চাকরি পাননি। A further list of recommended candidates was published by the board in the month of May 2023 সালের মে মাসে। আরেকটি প্যানেলের কথা বলা হয়েছে, আরেকটি রেকমেন্ডেশন লিস্টের কথা বলা হয়েছে, কিন্তু সেটা কাট অফ হতে পারে। হোয়ার ফ্রম দ্য পিটিশনার ফাউন্ড আউট দ্যাট, সেইখান থেকে পিটিশনাররা তারা যে বিষয়টা তারা বের করেন, হি সিকিউরড মোর মার্কস দ্যান দ্য পারসনস এমপ্যানেল ইন দ্য সেইড লিস্ট। সেই কাট অফ থেকে তিনি জানতে পারেন লাস্ট যে কাট অফ নেমেছিল সেই কাট অফের থেকে তিনি অনেক বেশি মার্কস পেয়েছেন, তা সত্ত্বেও তিনি অ্যাপয়েন্টমেন্ট পাননি। দ্য পিটিশনার কন্টেন্স দ্যাট অ্যাজ হি গট মোর মার্কস দ্যান সাম অফ দ্য আদার এমপ্যানেল ক্যান্ডিডেটস in the same category he ought to be considered for appointment। তিনি সেই লক্ষ্য করেন যে তার থেকে অনেকে কম মার্কস পেয়ে তারা এমপ্যানেল হয়েছে, অথচ এই পিটিশনার তিনি এমপ্যানেল হতে পারেননি, সুতরাং তিনি এমপ্যানেল হতে পারতেন বা তিনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারতেন, কিন্তু তিনি পাননি। It is the specific case of the petitioner that the board did not publish any panel in respect of 2016 selection process in terms of the West Bengal Board of Primary Teachers Recruitment Rules 2016 herein after refer to the RR 2016। প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট রুলস 2016 সালের রিক্রুটমেন্ট রুলস, সেই রুলস মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল পাবলিশ করেনি। এই রুলসটাকে RR 2016 বলে তারা বলছেন, শর্টে বলা হচ্ছে এটা। অন অ্যাকাউন্ট অফ নন পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট অ্যাজ পার রুল 8 অ্যান্ড রিক্রুটমেন্ট রুলস 2016। প্রাথমিক শিক্ষা পর্ষদের রিক্রুটমেন্ট রুলস 8 অনুসারে পর্ষদ তারা প্যানেল পাবলিশ করেনি বা মেরিট লিস্ট প্রকাশ করেনি। The petitioner did not have the information with regard his position in the panel। পিটিশনাররা তারা নিজেরা জানতে পারেনি তারা তার অ্যাকচুয়াল কি পজিশন রয়েছে। The petitioner came to learn about the marks allotted to him only after information was supplied under the Right to Information Act। এই পিটিশনার তারা জানতে পারে শুধুমাত্র আরটিআই করার ফলে যে সমস্ত তথ্য প্রোভাইড করা হয়েছে তাদের, তারপরে তারা জানতে পারে তাদের অ্যাকচুয়াল পজিশন কি আছে। The petitioner vehemently contend that the board adopted corrupt practice in not publishing the panel in accordance with the rules। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রুলস অনুসারে প্যানেল পাবলিশ না করে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বা অবৈধতার অনুশীলন করেছে। The aforesaid illegality of the board came to light only after direction was passed by the court for publication of the merit list। প্রাথমিক শিক্ষা পর্ষদের এই অবৈধতা এই ইলিগ্যালিটিস তখনই ধরা পড়ে যখন কলকাতা হাইকোর্ট ডিরেকশন দিয়েছে এই প্যানেল পাবলিশ করার, এই মেরিট লিস্ট প্রকাশ করার, তারপরেই তার ইলিগ্যালিটিগুলো ধরা পড়ে। অর্ডার কপিটি একটু বড় হবে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দ্য পিটিশনার রিলাইজ অন দ্য অর্ডার পাসড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন 7th জুলাই 2023 সালের ইন পিটিশনস ফর স্পেশাল লিভ টু অ্যাপিল। তার নাম্বার এখানে দেওয়া রয়েছে 2024 সালের তুহিন কুমার হলদি ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর। এই মামলাটি হচ্ছে 32,000 চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা
কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে যাদের চাকরি বাতিল হয়েছিল সেই মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে যাদের এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সেই এসএলপির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আপাততকালীন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দেয়। অর্থাৎ আপাততকালীন তাদের ইন্টারভিউ বা তাদের অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা যাবে না, সেই অর্ডারের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দেয় এবং পরবর্তী শুনানির জন্য, সমস্তটা মিটমাট করার জন্য বা বিস্তারিত শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপাততভাবে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো সেই মামলার উপরও নির্ভর করছে এই বর্তমানের এই মামলাটি। এখানে আরো কতগুলো মামলার রেফারেন্স টানা হয়েছে। দীপঙ্কর সিংহের মামলা, তারপরে সোহম রায়চৌধুরীর মামলা, আজমল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলা, এগুলো রেফারেন্স টানা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করা রয়েছে, যেটা বলা হচ্ছে ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট, এই বিষয়টা সাবমিট করা হয়েছে যে the appointment to candidates from the 2016 recruitment process is still being made in the year 2024। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে এই 2024 সালে এসে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হচ্ছে। এবার এখানে অনেকেই প্রশ্নচিহ্ন তুলতে পারেন, তাহলে কি প্যানেল এখনো এক্সপায়ার হয়নি বা প্যানেল কি তাহলে এই মুহূর্তে জীবিত রয়েছে? দেখুন, একদমই তা কিন্তু নয়। 2017 সালে 42,000-এর প্যানেল রেডি হয় এবং নিয়োগ হয় এবং 2018 সালে এসে সেই প্যানেল এক্সপায়ার করে, অর্থাৎ এক বছরের মাথায় গিয়ে এক্সপায়ার করে। তাহলে এক্সপায়ার হওয়া প্যানেল থেকে কিভাবে 2024 সালে নিয়োগ হয়? আমরা যদি একটু পিছনে দেখি, 2009 সালে রিক্রুটমেন্ট প্রসেস থেকে 2024 সালে এসে কিন্তু চাকরি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাহলে কি 2009 সালের প্যানেল এক্সপায়ার হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু প্রথমের প্যানেলের মেমো নাম্বার, সেটি পৃথক একটি মেমো নাম্বারের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং পরবর্তী এই 2024 সালে এসে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে তার মেমো নাম্বার কিন্তু পৃথক হবে। তাই একটা বিষয় পরিষ্কার যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট যদি মনে করে, যদি পিটিশনার তেমনভাবে বঞ্চিত বলে মনে হয়, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার নির্দেশ দিতে পারে। দ্য কন্ডাক্ট অফ দ্য বোর্ড ইমপ্লাইজ দ্যাট দ্য প্যানেল হুইচ ওয়াজ টু বি ভ্যালিড অনলি এ পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডেট অফ ইটস অ্যাপ্রুভাল হ্যাজ নট এক্সপায়ার্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে এই প্যানেল এক বছরের মাথায় গিয়ে এক্সপায়ার করে গেছে, কিন্তু যেহেতু 2024 সালে এসে চাকরি হচ্ছে তাই সেই প্যানেলটি এক্সপায়ার হয়নি। কলকাতা হাইকোর্টের এমনই অবজারভেশন। There has been no intentionally delay or lapses on the part of the petitioners in the approaching the court। অর্থাৎ কোর্টের এমন অবজারভেশন যে এই মামলার পিটিশনার তিনি মামলা করতে কোনো ডিলে করেনি। It is only after the petitioner got to learn about the direction passed by the court that he sought for information under the Right to Information Act and illegality came to light। তিনি রাইট টু ইনফরমেশন করতে যে সময়টা লেগেছে ততটুকু সময় তিনি ব্যয় করেছেন, তারপরে তিনি ইলিগাল বিষয়টাকে ধরেছেন। As the panel in question had not been published in accordance with the rules, there is no question of expiry of the panel। যে প্যানেলটি রিক্রুটমেন্টের রুলস অনুসারে পাবলিশই হয়নি, সেই প্যানেলটি এক্সপায়ার হওয়ার প্রশ্ন নেই, এমনটি কোর্টের অবজারভেশন। দ্য কন্ডাক্ট অফ বোর্ড ইমপ্লাইজ দ্যাট দ্য প্যানেল ইজ স্টিল ভ্যালিড। সুতরাং সমগ্র দিক থেকে বিচার করে একটা সিদ্ধান্তে এলেন কলকাতা হাইকোর্ট, দ্য প্যানেল ইজ ভ্যালিড। এখনো পর্যন্ত এই প্যানেলটি সম্পূর্ণভাবে ভ্যালিড একটি প্যানেল এবং প্যানেলটি এক্সপায়ার হয়নি, কলকাতা হাইকোর্টের এমনই অবজারভেশন। দ্য প্রেয়ার হ্যাজ বিন মেড টু ডিরেক্ট দ্য বোর্ড টু রিভিজিট দ্য প্যানেল অফ প্রাইমারি টিচার্স রিপ্যানেল prepared in respect of the recruitment process 2016 to set aside all illegal recruitment made to the candidates who secured less marks। অর্থাৎ পিটিশনাররা প্রেয়ার জানিয়েছে যে এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইলিগাল ভাবে রিক্রুটমেন্ট পেয়েছেন বা যাদের লেস মার্কস রয়েছে, কম নাম্বার রয়েছে, তাদেরকে সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করতে হবে বা বাতিল করতে হবে এবং সেই প্যানেলটিকে রিভিজিট করতে হবে, অর্থাৎ প্যানেলটিকে পুনরায় নতুনভাবে তৈরি করতে হবে, এমনটি পিটিশনাররা দাবি জানিয়েছে। দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার হ্যাড বিন স্ট্রংলি অপোজড বাই দ্য বোর্ড। মামলাকারীরা অর্থাৎ পিটিশনাররা যে দাবি জানিয়েছে সেটাকে সম্পূর্ণভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ খারিজ করেছে বা তার বিরোধিতা করেছে। লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য বোর্ড সাবমিটস দ্যাট। প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে অ্যাডভোকেটরা তারা যে বিষয়টা সাবমিট করেছেন, দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস অফ দ্য ইয়ার 2016 হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দ্য কোর্ট। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সমগ্র সিলেকশন প্রসেসটাকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে 32,000-এর যে চাকরি বাতিল হয়েছে, এন্টায়ার সিলেকশন এখানে বলা হয়েছে, কিন্তু এন্টায়ার নয়, এখানে 32,000-এর কথা হওয়া উচিত ছিল। টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা তো সেট অ্যাসাইড করা হয়নি, করা হয়েছে 32,000 চাকরি বাতিল করা হয়েছে। তো যাই হোক, মূল ইন্টেনশন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেটাই যে 32,000 সেটাকে চাকরি বাতিল করা হয়েছে, কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল করেছে, সেই বক্তব্যটাকে তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। অ্যাপিল প্রেফার্ড এগেইনস্ট দ্য সেইড অর্ডার
is pending consideration before the honorable appeal court। অর্থাৎ এই সেকেন্ড লাইনে কিন্তু পরিষ্কার হয়ে গেল, অনারেবল অ্যাপিল কোর্ট সেখানে বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে চ্যালেঞ্জ জানিয়ে অ্যাপিল কোর্টে যাওয়া হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, এবং সেখানে সুপ্রিম কোর্টে বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা যদিও ফিরিয়ে দিয়েছে। If the order of the honorable single judge is upheld in appeal, then the grievance of the petitioner will be redressed। ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ এসেছিল সেই নির্দেশ যদি সুপ্রিম কোর্টে বা ডিভিশন বেঞ্চে যদি একই রকমভাবে কার্যকরী হয় বা সেই নির্দেশকে তার নিষ্পত্তি ঘটলে তারপরে এই পিটিশনারদের গ্রিভেন্স তারা যে দাবি জানিয়েছে সেটাকে মান্যতা দেওয়া যেতে পারে বা এই অভিযোগের নিষ্পত্তি ঘটানো তখনই সম্ভব হবে। ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট, পর্ষদের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে, নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য সেইড প্যানেল ক্যান বি given at present because there is no existence of the panel at all। যেহেতু সেই প্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম তার অস্তিত্ব নেই, সুতরাং সেই প্যানেল থেকে কোনো রকম ভাবে আর অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা সম্ভব নয়। অ্যাকর্ডিং টু দ্য ল, a panel remains valid only for a period of 1 year from the date of its publication। ল অনুসারে কোনো একটি প্যানেল তার ভ্যালিডিটি 1 বছর থাকে, যেদিন থেকে সেটা পাবলিশ করা হয় তারপর থেকে 1 বছরের ভ্যালিডিটি থাকে। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে 2020 সালে 16,500 যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিক্রুটমেন্ট প্রসেসের আনঅবজার্ভ যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন, অর্থাৎ 3929 যে মামলা, সেই মামলায় কোনো রকম ভাবে গ্রান্ট করেনি সুপ্রিম কোর্ট, অর্থাৎ নতুন করে কোনো রিক্রুটমেন্ট প্রসেস সেই 3929 জনকে ক্যান্ডিডেটদের চাকরি দেননি, কেননা সুপ্রিম কোর্ট তারা জানিয়েছিল যে প্যানেল এক্সপায়ার করে গেছে। তো 2020 সালে হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু এই প্যানেলটি 2017 সালে হয়েছে, যেটা এক্সপায়ার করে যায় 2018 সালে। তাহলে 2020 সালের প্যানেল এক্সপায়ার হয়ে গেলে 2017 সালের প্যানেল কিভাবে এক্সপায়ার হবে না সে বিষয়ে কিন্তু প্রশ্নের চিহ্ন তুলেছে বিভিন্ন মহল। পিটিশনাররা যদি তাদের বঞ্চিত বলে মনে হয় বা কোর্ট যদি মনে করে সত্যি তারা ডিপ্রাইভ হয়েছে, তাহলে চাকরি দেওয়াটা একেবারে অন্যায্য হবে না। দ্য পিটিশনার বিং ওয়েল অ্যাওয়ার দ্যাট হি ওয়াজ নট এমপ্যানেলড ইন দ্য লিস্ট of recommended candidates admitted and accepted such position and did not raise any grievance। পিটিশনার তারা ভালোভাবেই জানে যে তারা এমপ্যানেল হয়নি বা চাকরি পাননি, এবং তারা সেই তাদের পজিশনটাকে তারা অ্যাকসেপ্ট করেছে, তারা সেই সময় কোনো রকমভাবে গ্রিভেন্স নিয়ে আসেনি। আফটার নিয়ারলি 7 years from the date of publication of the panel, the petitioner cannot be permitted to question the illegality and validity of the same। প্রায় দীর্ঘ 7 বছর পরে এসে এই পিটিশনাররা তারা এটা দাবি করতে পারে না যে সেই প্যানেল সম্পূর্ণভাবে ইলিগাল একটা প্যানেল বা সেই প্যানেলের ভ্যালিডিটি নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলতে পারে না। ইট হ্যাজ বিন কন্টেন্টেড দ্যাট দ্য পিটিশনার ইজ এ ফেন্স সিটার অ্যান্ড হি আউট নট টু বি পারমিটেড টু টেক দ্য বেনিফিট অফ দ্য আউটকাম অফ দ্য অর্ডার পাস বাই দ্য কোর্ট ইন এ ডিফারেন্ট রিট পিটিশন ফাইল বাই থার্ড পার্টি। এই মামলার পিটিশনাররা এ ফেন্স সিটার, তারা একটা নিরপেক্ষ ছিল, সেই সময় তারা নিরপেক্ষ ছিল, অর্থাৎ যখন প্যানেল পাবলিশ হয় তারা সম্পূর্ণভাবে নিউট্রাল পজিশনে ছিল। তারা কোনো একটা থার্ড পার্টির পক্ষ থেকে তারা যদি কোনো সুবিধা পেয়ে থাকে তাহলে তাদের দেখা দেখি এই মামলার পিটিশনাররা এখন কোর্টে এসে মামলা করছে, সেটাকে কখনোই অ্যালাউ করা যায় না। দ্য পিটিশনার ডিড নট ইনিশিয়েট এনি প্রসিডিং ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য প্যানেল। প্যানেল যখন জীবিত ছিল তখন তারা এই ধরনের কোনো প্রসিডিং করতে এগিয়ে আসেনি বা তারা কলকাতা হাইকোর্টের কাছে মামলা দায়ের করেনি। দ্য পিটিশনার অলসো ডিড নট অ্যাপ্রোচ দ্য কোর্ট উইদিন দ্য পিরিয়ড অফ 1 year ফ্রম দ্য ডিসক্লোজার অফ দ্য ব্রেকআপ অফ মার্কস ইন টার্মস অফ দ্য ডিরেকশন পাস বাই দ্য কোর্ট। কলকাতা হাইকোর্টের ডিরেকশনের পর, অর্থাৎ প্যানেল প্রকাশের পরেও, অর্থাৎ প্যানেল প্রকাশের নির্দেশ আসার পরেও তারা 1 বছরের মধ্যে এসে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়নি বা তারা কলকাতা হাইকোর্টের কাছে কোনো রকমভাবে অ্যাপ্রোচ জানায়নি। ফার্দার কন্টেনশন অফ দ্য বোর্ড ইজ দ্যাট প্রাথমিক শিক্ষা পর্ষদে তাদের দাবি rule does not require publication of the panel along with the breakup of marks। রিক্রুটমেন্টের রুলস অনুসারে এই প্যানেলের ব্রেকআপ মার্কস সহ প্রকাশের কোনো প্রয়োজনীয়তা নেই। দ্য প্যানেল পাবলিশড বাই দ্য বোর্ড ডিসক্লোজ দ্য রোল নাম্বার, নেমস, ক্যাটাগরি, মিডিয়াম অ্যান্ড ব্রেকআপস অ্যান্ড দ্য টোটাল মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস। এই প্যানেল ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিসক্লোজ করে দিয়েছে, অর্থাৎ প্রকাশ করেছে তাদের রোল নাম্বার, তাদের নাম, তাদের ক্যাটাগরি, তাদের মিডিয়াম, তাদের ব্রেকআপ মার্কস, টোটাল মার্কস, অল ডিটেলস তারা প্রকাশ করে দিয়েছে। No further information is required to the disclose। আর কোনো রকম ভাবে অন্য কোনো তথ্য প্রকাশের কোনো প্রয়োজনীয়তা নেই। Prayer has been made to dismiss the writ petition on the ground of delay and lapses। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রেয়ার জানিয়েছে যে এই মামলাটিকে ইমিডিয়েট ডিসমিস করে দেওয়া হোক, কেননা এই মামলাটি ডিলে করেছে, লেসেস করা হয়েছে, এই গ্রাউন্ড দেখিয়ে এই মামলাটিকে, এই রিট পিটিশনটাকে খারিজ করে দেওয়া হোক।
ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কতগুলো মামলার রেফারেন্স টানা হয়েছে। দেখুন এখানে আলী হোসেনের মামলার কথা বলা হয়েছে, অর্থাৎ 3929 মামলার কথা বলা হয়েছে। যে 3929 মামলাতে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে নতুন করে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে আর চাকরি দেওয়া হলো না, তার কারণ সেই প্যানেল এক্সপায়ার করে গেছে। সেই মামলার রেফারেন্সও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এখানে টেনেছে। At the time of preparation of the judgment, it reveals that certain facts and figures are to be brought on record for proper adjudication of the instant lies। অর্থাৎ এই মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে গেলে বা দিতে গেলে সমস্ত ধরনের ফ্যাক্টস এবং সমস্ত ধরনের ফিগার যা রয়েছে, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো অ্যাভেলেবেল রয়েছে সমস্তটা বিচার বিবেচনা করেই তারপরে তার ফাইনাল ডিসিশন বা ফাইনাল জাজমেন্ট দিতে হবে। The steps taken by the board for preparation of the panel and adhering to the procedure of selection as laid down are অর্থাৎ recruitment rules are required to be perused prior to taking a decision in the matter। যে কোনো ধরনের এই সিলেকশন প্রসেসের যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে গেলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবশ্যই রিক্রুটমেন্ট রুলস 2016-কে কার্যকরী করতে হবে এবং সেই মতো পর্ষদকে স্টেপ গ্রহণ করতে হবে। It is required to be ascertained as to whether the selection committees prepared separate council which panel as per the procedure laid down RR 2016। যদি এই সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো সিলেকশন কমিটি বা কোনো কাউন্সিল তারা যদি এই প্যানেলটিকে তৈরি করে তাহলে তাদেরকেও এই রিক্রুটমেন্ট রুল 2016-কে মেনে চলতে হবে। রুল 8 টা সাব রুল 9 সেখানে মেনশন করা হয়েছে ইভেন আফটার রিক্রুটমেন্ট অ্যাট এনি স্টেজ, যদি কোনো একটা স্টেজের ক্ষেত্রে দেখা যায় কোনো একজন ক্যান্ডিডেট প্রুভ হয়, তিনি প্রমাণিত হন, এ ক্যান্ডিডেটস অ্যাচিভ সাকসেস বাই ওয়ে অফ আনফেয়ার মিনস, অর্থাৎ কোনো অবৈধভাবে তিনি চাকরি পেয়েছেন, কোনো অবৈধভাবে মেটেরিয়াল সাপ্লাই করে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হওয়া উচিত। Specific grievance of the petitioner is that candidates securing lesser marks have been provided appointment ignoring the claim of the petitioner who secure more marks। কিছু ক্যান্ডিডেট কম মার্কস পেয়ে তাদেরকে চাকরি সবহলে রাখা হয়েছে, কিন্তু বেশি মার্কস পেয়ে এই মামলার পিটিশনারকে ইগনোর করা হচ্ছে, তার অ্যাপয়েন্টমেন্ট দেওয়াতে ইগনোর করা হচ্ছে, এটাই পিটিশনারের মূল গ্রিভেন্স। রিক্রুটমেন্ট রুলস অনুসারে প্যানেলটিকে ডিসেন্ডিং অর্ডারে মেরিট অনুসারে এক্সিস্টিং ভ্যাকেন্সি মিডিয়াম ওয়াইজ পাবলিশ করা বা তৈরি করার প্রয়োজন রয়েছে। হ্যাড দ্য প্যানেল হ্যাজ বিন প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি টু দ্য ডিসেন্ডিং অর্ডার অফ মেরিট, এ ক্যান্ডিডেটস সিকিউরিং লেসার মার্কস could not have been selected or offered appointed ignoring the right to candidates securing the more marks। প্যানেলটি যদি ঠিকঠাকভাবে তৈরি করা হয় তাহলে কম মার্কস পাওয়া ক্যান্ডিডেটরা তারা কিভাবে চাকরি পায়, যদি বেশি মার্কসের ক্যান্ডিডেটরা তারা সেখান থেকে বেরিয়ে যায়, তারা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট না পায়, তাহলে সেই প্যানেলটাকে নিয়েই প্রশ্নচিহ্ন উঠেছে। পিটিশনাররা আরও দাবি জানিয়েছে বা তারা যে বিষয়টা অ্যালিগেশন নিয়ে এসছে, দ্য প্রিপারেশন অফ দ্য প্যানেল মে নট হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েট, এই যে প্যানেল প্রিপেয়ার করা হয়েছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে করা হয়নি। The panel was prepared correctly, the same is required to be verified and scrutinized। এই প্যানেলটিকে সঠিকভাবে তৈরি করতে এই প্যানেলের আবার রিভেরিফাই করা প্রয়োজন, আবার ভেরিফাই করা প্রয়োজন এবং আবার স্ক্রুটিনাইজ করা প্রয়োজন। রুলস 9 অনুসারে প্যানেলটি তৈরি করার পর সেই প্যানেলটি রেসপেক্টিভ প্রাইমারি স্কুল কাউন্সিলকে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটি ডিবিএসসিকে প্রদান করা হয়েছে। রুলস 19 অনুসারে যে কোনো এই যে প্যানেল, সেই প্যানেল ভ্যালিড থাকে 1 বছরের from the date of approval by the board। এই প্যানেলটি 1 বছরের ভ্যালিডিটি ছিল। The validity of the panel may be extended by the board by 6 months at a time। রুলস অনুসারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্যানেলটিকে 6 মাসের জন্য বৃদ্ধি করতে পারে, এক্সটেনশন করতে পারে, but the total period of extension shall not exceed for a period of 1 year। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা 1 বছরের বেশি সেটাকে এক্সটেনশন করেনি। The date when the panel was approved by the board is significant because the period of validity of the panel depend on such date। যে তারিখে এই প্যানেলটি অ্যাপ্রুভ হয়েছিল সেই তারিখটি স্পেসিফিকলি ভাবে অবশ্যই মেনশন করা প্রয়োজন, কেননা তার 1 বছর পরে গিয়ে এই প্যানেলটি এক্সপায়ার করবে। পর্ষদকে আরেকটা অপরচুনিটি দেওয়া হচ্ছে কোন তারিখে এই প্যানেলটিকে এক্সপায়ার হচ্ছে সেই তারিখটি, সেই এক্সপায়ারের তারিখটি যেন তারা অবশ্যই ক্যালকুলেশন করে জানায়। Validity period of the panel was extended after its initial approval by the board is required to be ascertained। যদি পর্ষদ সেই প্যানেলের ভ্যালিডিটি বৃদ্ধি করে তাহলে সঠিক উপায় নিয়ম মেনে সেটাকে ভ্যালিডিটি বৃদ্ধি করা প্রয়োজন। আর্গুমেন্টের সময় যে বিষয়টা উঠে এসছে, দেয়ার ইজ এ রিক্রুটমেন্ট ফর প্রিপারেশন অফ দ্য প্যানেল বাট দেয়ার ইজ নো লিগাল রিকোয়ারমেন্ট টু পাবলিশ দ্য সেম, কিন্তু সেই প্যানেল প্রকাশের কোনো প্রয়োজনীয়তা নেই। The court is not inclined to accept such submission made on behalf of an authority
conducted public recruitment examination. কোর্ট এই বিষয়টাকে মেনে নিতে পারে না যে একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেসে প্যানেল প্রকাশিত হবে না। দ্য প্যানেল ইজ এ লিস্ট কম্প্রাইজিং অফ ক্যান্ডিডেটস enlisted according to the descending order of their merit. তাদের মেরিট অনুসারে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা প্যানেলের মধ্যে স্থান পাবে, এনলিস্টেড হবেন এবং সেটা ডিসেন্ডিং অর্ডারে। সেখানে ক্যান্ডিডেটদের মেরিট সর্বশেষ কথা বলবে। যে কোনো একটি কম্পিটিটিভ পাবলিক রিক্রুটমেন্ট প্রসেসে বা পরীক্ষাতে প্রত্যেক ক্যান্ডিডেটের রাইট রয়েছে তাদের পজিশন জানার, তাদের মেরিট প্যানেল কোন পজিশনে আছে তাদের মেরিটের মধ্যে সেটা অবশ্যই জানার অধিকার রয়েছে তাদের। ফ্রম দ্য পজিশন অফ এ ক্যান্ডিডেট হোল্ড ইন দ্য প্যানেল he can assess his own credibility and merit. সেই প্যানেল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট তারা নিজেরাই অ্যাসেস করতে পারবে যে তাদের কতটা ক্রেডিট রয়েছে, তাদের কতটা মেরিট রয়েছে। একটা পাবলিক জবের ক্ষেত্রে কোনো একটি ক্যান্ডিডেট তিনি নিজেকে রিফরমেটিভ করে তুলতে পারেন বা কারেক্টিভ করে তুলতে পারেন পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা পরবর্তী স্টেপ গ্রহণ করার ক্ষেত্রে, পরবর্তী ভালো পজিশনে যাওয়ার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য তিনি এই রিক্রুটমেন্ট প্রসেসে সেভাবেই তিনি অংশগ্রহণ করতে পারেন। এই জন্য তার অবস্থানটা অবশ্যই জানানো প্রয়োজন। কম্পিটিটিভ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তার একটা কাট অফ অবশ্যই থাকা প্রয়োজন। ডিফারেন্স ইন মার্কস অফ টু সাকসেসিভ ক্যান্ডিডেটস ইজ মার্জিনাল। দুজন সফল ক্যান্ডিডেটের মধ্যে খুব মার্জিনাল পরিমাণ অর্থাৎ সূক্ষ্ম পরিমাণে ডিফারেন্স রয়েছে। পজিশন অফ এ ক্যান্ডিডেট ইন দ্য মেরিট প্যানেল ডিপেন্ড আপন দ্য মার্কস অ্যাওয়ার্ডেড বাই দ্য সিলেকশন কমিটি। সিলেকশন কমিটির অ্যাওয়ার্ডেড মার্কস অনুসারে প্রত্যেক ক্যান্ডিডেটের যা মেরিট আছে তা প্যানেলের মধ্যে স্থান পাবে। ইফ দ্য মেরিট লিস্ট ইজ নট পাবলিশড disclosing the marks, then a cloud of suspicion grows in the mind of the aspirant. প্রত্যেক পরীক্ষার্থীর মনে একটা সন্দেহের মেঘ তৈরি হবে এই সেই রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে। ওয়ান কোর্ট টু অ্যানাদার অর্থাৎ একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে এইভাবে বিভিন্ন মামলাগুলো যদি চলতে থাকে তাহলে তার ফাইনাল ফাইন্ডিংসে আসা খুব মুশকিল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ইনস্টিটিউশনগুলো তারা কর্মীদের দ্বারা সাফার করে বা শিক্ষক দ্বারা তারা সাফার করে। প্রোডাক্টিভ সার্ভিস পিরিয়ড তাদের সার্ভিস পিরিয়ডও কমতে থাকে, তাদের ন্যাশনাল সার্ভিস বেনিফিট বা সমস্ত ধরনের বেনিফিটগুলো সবকিছু তাদের পেতে ডিলে হয়। দিস ওয়ে দেয়ার ইজ নো এন্ড টু লিগ্যাল ব্যাটেলস হুইচ ক্রপ আপ। এভাবে আইনি লড়াই তার কখনো শেষ হয় না। এক্সামিনেশন কন্ডাক্টিং অথরিটি তারা সমস্তটা মেনটেন করবে, ফেয়ারনেস ট্রান্সপারেন্সি মেনটেন করবে, স্বচ্ছতা মেনটেন করবে ইন দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটাকে ঘিরে একটা পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে বেস্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাভেলেবেল থাকবে তাদেরকেই নেওয়া হবে। কোনো মেরিটের ক্ষেত্রে যদি কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা হয় এবং তাদেরকে কম্প্রোমাইজ করে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাহলে প্রত্যেক ক্যান্ডিডেটের তাদের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা সাফার করবে, মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদেরকে তারা গ্রহণ করবে না, বেটার ওয়ানকে তারা পাবে না। ফলে সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসটা একটা প্রহসনে পরিণত হবে। তাই সমগ্র রিক্রুটমেন্ট প্রসেসের সমস্ত দিকগুলো মেনটেন করা অবশ্যই প্রয়োজন। ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা অনুসারে এটা কখনোই একটি আরবিট্রারি ম্যানার হতে পারে না। যে কোনো অথরিটি তারা অবশ্যই সেটাকে স্বচ্ছ করতে বাধ্য থাকবে এবং তারা নিয়ম অনুসারে ল অনুসারে সমস্তটা মেনটেন করবে। বোর্ড হ্যাজ নট গিভেন এনি রিজন ফর কিপিং দ্য মেরিট প্যানেল আন্ডার ওয়ার্ক। পর্ষদ টোটাল মেরিট প্যানেলটাকে তারা লুকিয়ে রাখতে পারে না বা চাদরের মতো তারা মুড়িয়ে রাখতে পারে না। ফর হোয়াট গুড রিজন, কোন সঙ্গত কারণে উইল দ্য মার্কস অবটেইনড বাই এ ক্যান্ডিডেট ইন কম্পিটিটিভ এক্সামিনেশন বি হেল্ড ব্যাক। কোনো ক্যান্ডিডেটের কে কত মার্কস পেয়েছে সেটাকে লুকিয়ে রাখা হবে, কোন সঙ্গত এমন কি কারণ আছে? প্রত্যেকটা কম্পিটিটর, প্রত্যেকটা প্রতিযোগী তারা সর্বশ্রেষ্ঠ প্রচেষ্টা তারা করে এবং সর্বশ্রেষ্ঠ ভালো রেজাল্ট করে, তারা সমস্ত রিপোর্ট দেয়, একটা ভালো সিকিউর জব তারা সেখান থেকে যেন বের করে আনতে পারে এমনটি তারা প্রচেষ্টা করে। দেয়ার শুড নট বি এনি ডাউট ইন দেয়ার মাইন্ড, তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকে না দে হ্যাভ বিন ডিপ্রাইভ ইলিগালি, যে তারা অবৈধভাবে ডিপ্রাইভ হোক। প্রতিটি পরীক্ষার্থী তারা স্বচ্ছভাবে এই পরীক্ষায় তারা সাকসেস হোক, তবেই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো অর্গানাইজেশন তাদের উন্নতি ঘটবে। এরপর গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে, দ্য কোর্ট ইজ অফ দ্য কনসিডার্ড ওপিনিয়ন দ্যাট, কলকাতা হাইকোর্ট তারা যে ওপিনিয়নটি দিচ্ছে, তারা যে অভিমতটি দিচ্ছে, দ্য মেরিট প্যানেল ডিসক্লোজিং ব্রেক অফ মার্কস অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস আউট অফ দ্য পাবলিশড ইন পাবলিক রিক্রুটমেন্ট এক্সামিনেশন আনলেস দেয়ার ইজ এ স্পেসিফিক বার টু ডু সো। যদি পর্ষদের কোনো রকমভাবে বাধ্যবাধকতা না থাকে তাহলে একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেসে প্যানেল অবশ্যই তারা যেন প্রকাশ করে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট তারা নির্দেশ দিচ্ছে না, তারা অভিমত প্রকাশ করছে বা তারা ওপিনিয়ন দিচ্ছে, কোনো উপদেশ দিচ্ছে যে যাতে করে এই প্যানেলটিকে পাবলিশ করা যায় কিনা সেটাকে কনসিডার করে দেখার, বা যদি কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে সেটা যেন পাবলিশ করে। As the subject recruitment process has been set aside by the court and the same is pending adjudication before the Honorable Apex Court,
এই মুহূর্তে দাঁড়িয়ে এই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড করে রেখেছে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট। সেই মামলাটি অর্থাৎ 32,000-এর মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে। টু অ্যাভয়েড এনি কনফ্লিক্ট অফ ডিসিশন, দ্য কোর্ট উড লাইক টু ডিসাইড দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন অনলি আফটার পার্সুইং ফ্যাক্ট অ্যান্ড ফিগার ফ্রম দ্য এন্ড অফ দ্য বোর্ড। একদিকে যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কোনো বিতর্কে যেতে চায় না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে পর্ষদের কাছ থেকে বেশ কিছু ফ্যাক্ট বা বেশ কিছু ফিগার অর্থাৎ বেশ কিছু তথ্য কলকাতা হাইকোর্ট জানতে চায়। তার জন্য একটা এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়েছে। তো সেটাই পরের প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে। দ্য বোর্ড ইজ ডিরেক্টেড টু ফাইল এফিডেভিট ইন অপোজিশন উইদিন 8 নভেম্বর 2024। বেশ কিছু ঘটনা, বেশ কিছু তথ্য কলকাতা হাইকোর্ট জানতে চায়, তার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা এফিডেভিট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে 18 নভেম্বর 2024 তারিখের মধ্যে। রিপ্লাই ইফ এনি বাই 18 নভেম্বর 2024। যদি এর পরবর্তীতে কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় 18 নভেম্বরের মধ্যে, বিপক্ষ টিম অর্থাৎ পিটিশনাররা তারা রিপ্লাই দিতে পারে। দ্য এফিডেভিট শ্যাল ডিসক্লোজ দ্য ম্যানার অফ প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ দ্য প্যানেল, ডেট অফ অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল, date of extension of the validity period of the panel if any, and all other steps taken in connection with the subject recruitment process। তো যে এফিডেভিটটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কি কি থাকবে পরিষ্কারভাবে মাননীয় বিচারপতি তিনি কিন্তু উল্লেখ করে দিলেন। তো সেই এফিডেভিটের মধ্যে থাকবে প্যানেলটা কিভাবে প্রিপারেশন হয়েছে, ম্যানার অফ প্রিপারেশন, প্যানেল, পাবলিকেশন অফ প্যানেল অর্থাৎ প্যানেল প্রকাশ সংক্রান্ত বিষয়, ডেট অফ অ্যাপ্রুভাল অফ দ্য প্যানেল, প্যানেল অ্যাকচুয়াল অ্যাপ্রুভ কবে হয়েছিল, কোন ডেটে হয়েছিল, ডেট অফ এক্সটেনশন অফ ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল, প্যানেলের ভ্যালিডিটি এক্সটেনশন করা হয়েছে কিনা বা কবে কি করা হয়েছে সেই ডেট তারা জানতে চায়, কোর্ট জানতে চায়। অল আদার স্টেপ, অন্যান্য এই সংক্রান্ত বিষয়, সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট জানতে চায়। পরবর্তী হিয়ারিং এর জন্য এই মামলাটিকে ডিসেম্বরের মান্থলি লিস্টে রেখে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এই নির্দেশগুলো দিয়ে তার অর্ডার শেষ করলেন। প্রাথমিক 2016 সালের রিক্রুটমেন্টের কাট অফ মামলার যে অর্ডার, সেই অর্ডার ইতিমধ্যে শেষ করলেন এখানেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।